ব্যবধানটা মাত্র কয়েক মাসের। একটা গাভাস্কার বর্ডার ট্রফি, একটা অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি, দুটোরই চরিত্র এক, কিন্তু চরিত্রের যে সাফল্য সেই সাফল্য আলাদা। ঋষভ পান্থ, আমরা ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ নিয়ে কথা বলছি। সিরিজের প্রথম টেস্টের অন্যান্য যারা খেলোয়াড় রয়েছেন, ম্যাচের ফলাফল প্রিভিউ সব পরে হবে, কিন্তু এই যে ক্যারেক্টার ঋষভ পান্থ, কয়েক মাস আগেই তার একটা তিনি যখন খেলছিলেন তার যে কমেন্ট্রিতে, সেই সময় সুনীল গাভাস্কার ছিলেন, সেই সময় কমেন্ট্রিতে ভেসে এসেছিল স্টুপিড স্টুপিড স্টুপিড। মাত্র কয়েক মাসের ব্যবধান, সেটা বদলে গিয়ে সুপারব সুপারব সুপারব। আর কোনো কথা নয়, আমি সরাসরি কৃষ্ণদার কাছে চলে যাব। কৃষ্ণদা, মাত্র কয়েক মাসের ব্যবধানে ঋষভ পান্তের এই যে পরিবর্তন, মাঝে আইপিএলও সেরকমভাবে সাফল্য আসেনি, কি মনে হচ্ছে, কি রহস্য এর পিছনে? না, রহস্যের ব্যাপার সেরকম না। ঋষভ পন্থ এই খেলাটাই খেলেন। ঋষভ পন্থকে এত আগ্রাসী একজন প্লেয়ার, আক্রমণাত্মক প্লেয়ার, তাকে তুমি যদি বলো যে ক্রিজে উনি দাঁড়িয়ে তার সহজাত খেলা খেলবে না, তাহলে তার কাছ থেকে বেস্টটা পাওয়া যাবে না, ঋষভ পন্থের থেকে বেস্টটা পাওয়া যাবে না। ঋষভ পন্থ যে খেলাটা খেলছেন সেটা হচ্ছে তার সহজাত খেলাই, অর্থাৎ এই খেলাটা খেলতে দিলেই ঋষভ পন্থ কিন্তু তার নিজের সেরাটা বার করে আনতে পারবেন, যেটা অস্ট্রেলিয়াতেও আগে দেখা গেছিল, একাই জিতিয়ে দিয়েছিলেন। আইপিএলে তিনি কিছু করতে পারছিলেন না, কিন্তু আইপিএলে যত শেষের দিকে তিনি আবার একটা সেঞ্চুরি করেছিলেন এক্স্যাক্টলি। এবং এটাই দেখাচ্ছে যে ঋষভ পন্থ আস্তে আস্তে কিন্তু পরিণত হয়ে উঠছেন, এবং যার পরিপ্রেক্ষিতে দুটো ইনিংসেই তিনি সেঞ্চুরি করেছেন এক্স্যাক্টলি। এটা নতুন নয়, মানে সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি প্রথম এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলেন। আমি এর সঙ্গে একটা অ্যাড অন করে দিচ্ছি কোশ্চেন, কোথাও গিয়ে সেই ভাইস ক্যাপ্টেন সুলভ একটা পরিণতি একটা আসছে, একটা নতুন দল, একটা অপেক্ষাকৃত একটা নতুন দল। বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, অশ্বিন নেই, তার থেকে বড় ব্যাটিং অর্ডারটা কি হবে? ঋষভ পন্থ এক্ষেত্রে একটু হলেও সিনিয়র, তাকেও দায়িত্ব নিতে হবে, সহ অধিনায়ক তিনি। ফলে তাকে মানে যে রোলটা প্লে করতে বলা হয়েছিল ঋষভ পন্থ তার মানে ভূমিকায় একদমই সফল, 100-এ 100। এবং আরেকটা কথা সেটা হচ্ছে আমি বলছিলাম সপ্তম ভারতীয় একজন ব্যাটসম্যান, যিনি প্রথম এবং দ্বিতীয় ইনিংস দুটোতেই সেঞ্চুরি করলেন। এবার দেখা যাক বাদবাকিটা এখন ভারতের বোলারদের হাতে, তারা কি করবে সেটাই এখন দেখার। ঋষভ পান্তের কথা তো এলো, কিন্তু শেষ দিনের খেলা ইংল্যান্ডের কাছেও যেমন রাস্তাটা কঠিন, ভারতের কাছেও রাস্তাটা কঠিন। অর্থাৎ জমজমাট টেস্ট ম্যাচ বলে না, যে টেস্ট ম্যাচের সেই জায়গাটা ফুরিয়ে গেছে, টেস্ট ম্যাচ আস্তে আস্তে একটা অস্তিত্ব হারিয়ে ফেলার সংকটে, কিন্তু শেষ দিনের খেলায় সেরকমটা মোটেই কিন্তু মনে হচ্ছে না। সোশ্যাল মিডিয়া কিন্তু পোস্টে ভরে গিয়েছে এবং অত্যন্ত টান ম্যাচ হতে চলেছে শেষ দিনের খেলায়। 90 ওভারের খেলা, ইংল্যান্ডের কাছেও সুযোগ রয়েছে, ভারতের কাছেও সুযোগ রয়েছে, ড্রয়েরও সুযোগ রয়েছে। কি মনে হচ্ছে কৃষ্ণদা? রানটা যথেষ্ট রান, ইংল্যান্ড হেডিংলি, তার মাঝে দাঁড়িয়ে আছেন জসপ্রীত বুমরাহ এক্স্যাক্টলি। এবার তুমি হেডিংলির ইতিহাস যদি দেখো, যারা চতুর্থ ইনিংস ব্যাট করতে যায় এবং 300-র ওপর যখন রান চেজের ব্যাপার থাকে, হেডিংলিতে কিন্তু সবসময় দেখা গেছে যারা পরে ব্যাট করছে, মানে চতুর্থ ইনিংস ব্যাট করছে, তারা কিন্তু বড় রান চেজ করে জিতে যাচ্ছে। 48 রান ডোনাল্ড ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া, 404 রান টার্গেট চেজ করে ওরা জিতে গেছে। তারপরে খুব মানে সাম্প্রতিক যে উদাহরণ সেটা হচ্ছে বেন স্টোকসের 135 বিখ্যাত 2019 অ্যাশেজ। তার আগে 2001-এর অ্যাশেজ মার্ক বুচারের 173, ইংল্যান্ড জিতে গেল। এর আগের যেটা ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ ছিল 378 চেস করেছিল এজবাস্টনে, কিন্তু মানে এইরকমই বাসবল ক্রিকেট তখন ইংল্যান্ড খেলছিল, সবে শুরু করেছে এবং 378 চেস কিন্তু মুখের কথা নয়, অত্যন্ত সহজভাবে তারা চেস করে দিয়েছিল। এবং আজকেও কিন্তু সেরকম একটা পরীক্ষা রয়েছে ভারতের কাছে, এরকম বলছিল। ওই যেহেতু হেডিংলি এবং ইংল্যান্ড, মাঝখানে জসপ্রীত বুমরাহ, সে বুমরাহ কি করবেন সেটা পরে, কিন্তু যেহেতু নামটা হচ্ছে ইংল্যান্ড এবং খেলাটা ভেন্যুটা হচ্ছে হেডিংলি, সুতরাং ইংল্যান্ডকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এক্স্যাক্টলি। এবং গত 5টা ম্যাচের যদি তুমি পরিসংখ্যান বিচার করো, তাহলে দেখবে তার মধ্যে 4টেতে ইংল্যান্ড জিতে গেছে রান চেস করে, তার মধ্যে 3টে অস্ট্রেলিয়ার সঙ্গে, একটা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে জিতেছে সম্প্রতি 2022 সালে, 296 রান ওদের চেস করতে হয়েছিল। ফলে লড়াইটা কিন্তু তুল্যমূল্য, মানে ইন্ডিয়া যেমন ওদেরকে ভাঙার চেষ্টা করবে,
আর এই বাসবল ক্রিকেটের কথা তুমি বলছো, বাসবল ক্রিকেট ওরাও রান চেস করার জন্য প্রথম থেকে ওইরকম আগ্রাসী একটা ক্রিকেট। তুমি বললে যে ইংল্যান্ডের কাছে রান চেস, ইংল্যান্ডের জয়, এবং মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন জসপ্রীত বুমরা। শুধু জসপ্রীত বুমরা মানে কি কোথাও ভারতের কাছে সেটা উইক পয়েন্ট? কারণ জাদেজা রয়েছেন, মোহাম্মদ সিরাজ রয়েছেন, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছেন, শার্দুল ঠাকুর রয়েছেন, বোলিং অপশন রয়েছে। তুমি শুধুমাত্র বুমরা বললে, অবশ্যই বুমরা কোয়ালিটির দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু টিম গেম তো বোলিং যখন উইকেট নিতে হবে, এটা বিরাট কোহলির বিখ্যাত যে ফর 60 ওভার্স দে শুড ফিল হেল আউট দেয়ার, এবং সেখানে প্রত্যেকটা বলার অবদান রেখেছিলেন এবং ভারত একটা দুর্দান্ত জয় পেয়েছিল। এখানে কি শুধু জসপ্রীত বুমরা এগিয়ে গেলে সেটা কি কিছুটা ভারতের কাছে কঠিন হয়ে যাবে? না, শুধু একা যদি বুমরাকে লড়তে হয় তাহলে সেটা অবশ্যই ভারতের জন্য এখনো পর্যন্ত টেস্ট ম্যাচে কিন্তু সেরকমটা দেখা গিয়েছে। হ্যাঁ, ফলে শুধু বুমরা। দ্বিতীয় ইনিংসে কি হবে কেউ জানে না। এখন পুরোপুরি যদি বুমরার ওপর চাপটা এসে পড়ে তাহলে কিন্তু সেটা ভারতের জন্য অত্যন্ত কঠিন একটা ব্যাপার হতে চলেছে। প্লাস বুমরা নিজের ওয়ার্কলোড আছে, 5 উইকেট নিয়েছে, মোটামুটি ছন্দে আছে। আজকে বলটা নতুন, শুরুর থেকে অফ স্ট্যাম্পের একটু বাইরের বলে একটু পরীক্ষা নিরীক্ষা চলবে, কিন্তু বারবার বিশেষজ্ঞরা যেটা বলছেন শুধু বুমরাকে বল করলে চলবে না, বাদ বাকিদের এগিয়ে আসতে হবে। প্রথম ইনিংসে দেখা গেল ইন্ডিয়া 100 ওভার বল করেছে, তার মধ্যে শার্দুল ঠাকুর মাত্র 6 ওভার বল করেছে। এরকম করলে হবে না, মানে বল করতে হবে এবং সবাইকেই উইকেট নিতে হবে। উইকেট না হলে তুমি ম্যাচটা জিততে পারবে না। সুতরাং সবাই যদি এখন বুমরাকে সাপোর্টটা দেয়, বুমরা তো প্রিমিয়ার বোলার, সে তো মানে একটা মানে ফলা আর কি, তা এখন বাদ বাকিদেরও সেই সাপোর্টটা দিতে হবে বুমরাকে। এখন দেখা যাক ইন্ডিয়ান বোলাররা কতটা বুমরাকে সাপোর্ট দিতে পারে, যতটা ভালো সাপোর্ট দিতে পারবে বুমরাও আরো ফ্লারিশ করবে। আজকের যে লিডসের আবহাওয়া বলছে গত 2 দিন ধরেই ক্লাউডি ওয়েদার, ওভারকাস্ট কন্ডিশন প্লাস গাস্টি উইন্ড, অর্থাৎ হাওয়া দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ওভারকাস্ট কন্ডিশন রয়েছে, অর্থাৎ যারা সুইং করাতে পারবেন তাদের জন্য অত্যন্ত ভালো কন্ডিশনে তারা বল করতে পারবেন। এবং ভারতের জন্য শার্দুল ঠাকুর সুইংয়ের জন্য অত্যন্ত ভালো অপশান, সুইং করাতে পারেন, তাকে যদি একটু পরীক্ষা করানো যায়। মাত্র 6 ওভার তিনি বল করেছিলেন প্রথম ইনিংসে। অন্যদিকে বুমরা, যার দুদিকে বল সুইং করানোর ক্ষমতা রয়েছে, সিরাজ আর কৃষ্ণা সেভাবে ফর্মে নেই। তো ভারতের কাছে কি অন্য কোনো কম্বিনেশন আজকে তোমার মনে হয় যে ট্রাই করানো যেতে পারে, বা কি সাফল্য হতে পারে? বোলার মানে এই বোলার আমার হাতে এই হচ্ছে উইপন না, আমি বলছি নতুন বল পুরনো বলের যে অপশনটা, যে ধরো আমি সিরাজের বদলে প্রসিদ্ধ কৃষ্ণার বুমরাকে দিয়ে শুরু করালাম, বা শার্দুলকে আমি আগে শুরু করালাম, বা একটু বেশি ওভার ট্রাই করালাম। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে শুরুটা করবে কিন্তু বুমরা আর সিরাজ, কারণ সিরাজ ভালো বল সিম করাতে পারে এবং বুমরার কথা মানে সবাই জানে। তা সেক্ষেত্রে শুরুটা হবে ওদের দুজনকে দিয়েই, আমার যতদূর আমার যা বলছে তাতে, কারণ সিরাজ এবং বুমরা এদের মধ্যে হচ্ছে অনেকটাই সিনিয়র। তারপরে চেঞ্জ বোলার হিসেবে আসতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুরকে একটুখানি বেশি বল তাকে পরীক্ষা করা উচিত, এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু লক্ষণীয়ভাবে যেটা ব্যাপার সেটা হচ্ছে ক্রিজে কিছু কিছু কিন্তু ক্ষত তৈরি হচ্ছে, এবং ওই ফাটল যে ক্র্যাক তৈরি হচ্ছে সেই জায়গাগুলোকে ইউটিলাইজ করতে হবে। এখন বুমরা এই ব্যাপারটা সবচেয়ে ভালো করতে পারে। কিছু ক্ষেত্রে স্পিনার রবীন্দ্র জাদেজা বাঁহাতে বল করে, ও যদি ওই ক্র্যাকটাকে ভালো করে ইউজ করে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার চান্স ফ্যাক্টরটা অনেক বেড়ে যাবে। সুতরাং এই ব্যাপারগুলোও কিন্তু ভারতের বোলারদের নজরে রাখতে হবে। এখন টেস্ট ম্যাচের যা মেন্টালিটি, প্রত্যেকটা দল যখন মানে শেষের দিনের খেলা থাকে, কোনো দল কিন্তু ড্রয়ের জন্য খেলেন, সেটা ইংল্যান্ড কেন, কোনো দলই না, হয় যেত নয় হারো। ইংল্যান্ডও আমি ধরে নিচ্ছি সেই মেন্টালিটি দিয়ে আজকে নামবে, যে রানটা বাকি সেই রান তারা জয়ের লক্ষ্যে নামবে। ইন্ডিয়াও হলেও এরকম করতো, আমি আশা রাখছি। সেখানে দাঁড়িয়ে তাদের যে মেন্টালিটি, তারা যে ক্রিকেটটা খেলবে, সেটা কি ইন্ডিয়ার জন্য কোথাও সুবিধা হতে পারে? যে হ্যাঁ, তারা এই রানটা তুলতে হবে, রানটা তোলার জন্য তারা হয়তো কোথাও মেরে খেলবে, শর্ট বল অস্ত্র হতে পারে, যেটা মহেন্দ্র সিং ধোনি আগে করেছেন একবার লর্ডসে যখন জিতেছিলেন। সেটা কি কোনোভাবে ইন্ডিয়ার কাছে অস্ত্র? একটা ব্যাপার হচ্ছে, প্রথম নতুন বিশেষজ্ঞরা যেটা বলছেন, নতুন বলটাকে সামলাতে হবে। আগে নতুন বল সামলাও প্রথম 1 ঘন্টা এক্স্যাক্টলি। যখন বল মুভ করতে শুরু করে, ল্যাটারাল মুভমেন্ট হয়, বল সিং করে, হাওয়া আছে, হাওয়াতে বল মানে মানে এক দিক থেকে আরেক দিকে বল মুভ করবে, প্রথম 1 ঘন্টা সামলাও। তারপর তোমরা যেরকম তোমাদের সহজাত খেলা, সেই সহজাত খেলার দিকে তুমি এগোতে থাকো, এইটা ওদের স্ট্র্যাটেজি থাকবে।
কিন্তু বাজবল স্ট্র্যাটেজি যেটা দেখা গেছে তাদের মানে অপোনেন্টের ক্ষেত্রে যেটা সুবিধা হয়, ওরা এত বেশি আক্রমণাত্মক খেলতে যায় না, সেটা খেলতে গিয়ে ওরা উইকেট পড়তে থাকে। তা সেটা হলে আবার ইন্ডিয়ার অনেক বেশি সুবিধা। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা ব্যাপার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের অপেক্ষাকৃত তরুণ দল এই ধরনের সিচুয়েশন ফেস করার ওদের অভিজ্ঞতা অত্যন্ত কম। যেমন প্রথম ইনিংসে দেখা গেছে 6টা ক্যাচ পড়েছে, দ্বিতীয় ইনিংসেও যদি ওই রকম ক্যাচ পড়তে থাকে তাহলে কিন্তু এটা ইন্ডিয়ার পক্ষে একটা বড় ডিসঅ্যাডভান্টেজের একটা কারণ হয়ে দাঁড়াবে। এবং কতটা মানে ওদেরকে রেস্ট্রিক্ট করে রাখতে পারে ইন্ডিয়ান বোলাররা, কতটা ওদেরকে আটকে রাখতে পারে এবং তার সঙ্গে সঙ্গে সুযোগ তৈরি করে তাদের উইকেট, মানে তুমি বলছো রান আটকালে প্রেসার আসবে, সেখান থেকে উইকেট। দেখো প্রেসার তো সিচুয়েশন অনুযায়ী ওরা বদলাতে থাকবে। আজকের ম্যাচে 3টে রেজাল্টই হতে পারে, জয় পরাজয় অথবা ড্র, যে কোনো একটা হতে পারে। এখন এক্সেপশনাল কিছু একটা ভালো করতে হবে, একটা দিন এতটা রান ওরা চেস করার জন্য ওরা ওদের খেলা খেলতে থাকবে। এবং যেহেতু ইতিহাস ওদের ফেভারে আছে যে বড় রান আমরা তাড়া করে অনেক সময় আমরা জিতেও গেছি, বেশ কয়েকবার জিতেছে, সুতরাং ইতিহাস ওদের ফেভারে। এবার ওরা যেটা চেষ্টা করবে, ওদের যেটা চেষ্টা এবং ভারতীয়দের যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে তাড়াতাড়ি উইকেটটা ফেলা এবং যে সুযোগগুলো আমরা তৈরি করবো সেই সুযোগগুলোকে ক্যাপিটালাইজ করা। এটা যত তাড়াতাড়ি সম্ভব তত শুভমান গিলের পক্ষে একটা শুভ শুরু করার একটা সম্ভাবনা বাড়বে। কাটা কি তাহলে জোরুট? আমি একদম এক কথাই বলছি, কাটা কি তাহলে জোরুট, নাকি বাস বলের হিসেবে ওপেনাররাও সংকটজনক হতে পারে, আশঙ্কা তৈরি করতে পারে? বেন স্টোকস আছে যিনি সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। পুরো দলটাই, একজন বা দুজনের উপর তো কোনো খেলা নির্ভর করবে না, এটা একটা টিম গেম। তুমি আগেই বলে একটা টিম গেমের ব্যাপার। ওপেনাররা কিরকম শুরু করে দিচ্ছে, তারপর খেলাটাকে ম্যাচটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকটা সেশন ধরে ধরে কিভাবে খেলছে। একটা সেশন ভালো খেলতে পারলেই কিন্তু ম্যাচ যে কোনো দিকে ঢলে যেতে পারে। টেস্ট ক্রিকেটের এটা একটা মজা, একটা সেশন দুটো সেশন ভালো খেললাম, সেখানে ওয়ান ডে বলো বা টি-20 ক্রিকেট তা না, একটা 1 ওভারের ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে টি-20, সেখানে একটা সেশন বা দুটো সেশন কারা ভালো খেলছে, কারা ভালো পারফর্ম করছে, সেটাই কিন্তু ম্যাচের একটা পার্থক্য। ঘুরে ফিরে আসারও জায়গা থাকে। হ্যাঁ, প্রথম দুটো সেশন যদি দেখা যায় যে অত্যন্ত খারাপ খেলো, তখন তো ওরা ম্যাচ জেতার জন্য চেষ্টা করবে না, তখন ওরা ম্যাচ বাঁচানোর জন্যই চেষ্টা করবে। কিন্তু উল্টোটাও, যদি ইংল্যান্ড প্রথম দুটো সেশন খুব ভালো খেলে দেয় তখন কিন্তু ইন্ডিয়া ব্যাকফুটে চলে যাবে, তাদের ম্যাচটাকে বাঁচাতে হবে। সুতরাং অনেক রকম এখানে পারমুটেশন কম্বিনেশনের ব্যাপার আছে, অনেক গতি প্রকৃতি ক্ষণে ক্ষণে বদলাবে। একটা টান ম্যাচ যেটা বলছো, সেই টান ম্যাচ একটা দেখা যাবে। এবং আমি বারবারও ওই একই কথা বলছি, যেহেতু ভেন্যুটা হচ্ছে তোমার হেডিংলি এবং খেলছে ইংল্যান্ড, বাসবল ক্রিকেট খেলছে এবং মানে ইতিহাস ওদের সঙ্গে আছে, বড় রান চেস করার ক্ষেত্রে ওদের একটা সাফল্য আছে। সুতরাং ম্যাচটা কিন্তু খুব সহজ ম্যাচ একটা হবে না ভারতের পক্ষে। হ্যাঁ, ম্যাচটা বেশ একটা কোন মোড়ে কোন নাটক রয়েছে সেটাই পরবর্তীকালে দেখা যাবে আর কি। টেস্টের দ্বিতীয় দিনে ঋষভ পান্ত যখন প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেন, সচিন তেন্ডুলকর টুইট করেছিলেন, পোস্ট করেছিলেন বলা ভালো সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা ছিল শেষবার যখন টিম ইন্ডিয়া হিডিংলিতে তার 3টে ব্যাটার, অর্থাৎ 2002 সালে সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় 17 রান করেছিলেন এবং ইন্ডিয়া সেই লিড স্টেজ জিতেছিল। সেখানে এবারেও সেরকমই ঘটেছে। তো সচিন তেন্ডুলকর একটা আশা করছেন বা তিনি আশাবাদী বা তিনি আশা রাখছেন যে এবারেও রেজাল্টটা সেরকমই আসবে, এটা একটা প্রশ্ন। এবং তারপরে টিম ইন্ডিয়ার তুমি যদি শুভমান গিলকে দেখো, নতুন ক্যাপ্টেন, একটা বিরাট বোঝা যে বিরাট কোহলি, রোহিত শর্মার তিনি উত্তরসূরি এবং প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট তাকে বলা হয়। তিনি তার প্রথম টেস্টে গত 4 দিনে তাকে কিরকম মনে হয়েছে? না, শুভমান গিল ব্যাটে খুব ইমপ্রেসিভ, মানে শুরুটা যেভাবে করেছে তাতে বলতেই হবে। এক্স্যাক্টলি, তাতে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, ঘরের মাঠে খেলা হোক, 3 দিনে খেলা শেষ হয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেট, 3 দিন বা 4 দিন, সেখানে ম্যাচটা 5 দিনে গড়াচ্ছে। অর্থাৎ তুমি যদি ভারতের যে মানে একটা ব্যাটিং কোলাপস হয়েছে, যে ফার্স্ট ইনিংসে 41 রান করেছে, 7টা উইকেট পড়ে গেছে, তারপরে 31 রান করেছে, 6টা উইকেট ধসে গেল, তাসের ঘরের মতো ভেঙে পড়লো। সেইটাকে তুমি যদি বাদ দাও, ম্যাচ কিন্তু 5 দিন গড়াচ্ছে, এটা কিন্তু একটা গুড সাইন টেস্ট ক্রিকেটের জন্য, কারণ টেস্ট ক্রিকেট একটা 5 দিন আগে দেখাই যেত না। শুভমান গিল এখনো পর্যন্ত ইমপ্রেসিভ ক্যাপ্টেন, যদি এই ম্যাচটা জিতে যায় শুরুটা অত্যন্ত ভালো হবে এবং তার পরবর্তী যে আরো 4খানা টেস্ট আছে সেই 4টে টেস্টের জন্য কিন্তু কনফিডেন্স পেয়ে যাবে এবং হয় না একটা বুস্ট আপ হয়ে যায়, পরবর্তী টেস্টগুলোতে তাদের আত্মবিশ্বাস আরো বেশি করে বেড়ে যায়, আরো ভালো খেলতে শুরু করে। হ্যাঁ, মানে প্রথমে একটা শেকি ব্যাপার থাকে যে প্রথম আমি ক্যাপ্টেন হয়েছি, আমরা খেলতে গেছি, কি হবে জানি না, সারা দেশ প্রত্যাশা করছে, নতুন একটা দল,
সেখানে প্রথম শুরুটাই যদি ওরকম জিতে শুরু করে, আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে এবং পরবর্তী টেস্টগুলো ইন্ডিয়া কিন্তু আরও ভালো খেলতে শুরু করে। এখনো পর্যন্ত শুভমান গিল দারুণ ইমপ্রেসিভ আমার কাছে। প্রথম ইনিংসে 41 রানে 7 উইকেট হারিয়ে ফেলা এবং সেকেন্ড ইনিংসে 30 রানের মধ্যে 6টা উইকেট হারিয়ে ফেলা। এবং এমন একটা সময় হয়েছে যখন ইংল্যান্ড পুরো ম্যাচে নেই, ঋষভ পান্ত অব্দি ব্যাটিং, ঋষভ পান্ত, KL রাহুল সেকেন্ড ইনিংসে আউট হলেন, পরের ব্যাটাররা কিন্তু ইংল্যান্ড দুর্দান্তভাবে ম্যাচে ফিরল, না হলে 350 400 হতে পারতো। আমরা বলা বলিও করেছি যে, বা যেখানে বিভিন্ন রকম লেখা হয়েছে বা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে অন্তত 400 রানের টার্গেট দেওয়া উচিত, দিয়ে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানো উচিত, যাতে জেতার কোনো রকম আশা না থাকে। কেননা কেননা যেটুকু আশা রয়েছে সেটা একটা হিউজ টোটাল সত্ত্বেও সেটা কিন্তু উইদিন রিচ। তারপরে এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ার ব্যাটিং যে কোলাপস দুটো ইনিংসেই, সেখানে কি মনে হচ্ছে যে এখানে কি কোনো চেঞ্জেস দরকার বা কি? এইখানে আমার একটা মনে হয় যে যেহেতু দলটা নতুন এবং অভিজ্ঞতার অভাব, ওই যে কিন্তু লোয়ার মিডলে কিন্তু অভিজ্ঞতা রয়েছে, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, তুলনামূলক তারা অভিজ্ঞ। হ্যাঁ, আমি বলবো রবীন্দ্র জাদেজা এখানে হচ্ছে একটা ফ্যাক্টর। করুণ নায়ার 8 বছর বাদে ফিরে এসছে, সুতরাং তার থেকে এক্সপেক্টেড, সে ঘরোয়া ক্রিকেটে এত মানে ভুড়ি ভুড়ি রান করেছে, তার কাছ থেকে এক্সপেক্টেড যে সে এইরকম সিচুয়েশনে যখন উইকেট পড়ছে, দলের ভাঙন তৈরি হচ্ছে, সে ভাঙনকে রোধ করবে, এটা যেমন ঠিক কথা, কিন্তু তার তো 8 বছর এইরকম ইন্টারন্যাশনাল এক্সপোজার নেই। রবীন্দ্র জাদেজা এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সড একজন ক্যাম্পেনার, শার্দুল ঠাকুর সেইভাবে পরীক্ষিত নন। এই জন্যই বিশেষজ্ঞরা বলছে আমি কেন শার্দুল ঠাকুরকে ব্যবহার করব, আমি ব্যবহার করব নীতিশ রেড্ডিকে। নীতিশ রেড্ডি সেঞ্চুরি করে এসছে, সুতরাং ওই জায়গাতে যখন ভাঙন হচ্ছে, যখন ভাঙছে, মানে ঋষভ পন্থ আউট হয়ে গেল কি লোকেশ রাহুল আউট হয়ে গেল, মানে একের পর এক উইকেট যেতে থাকছে, সেখানে একজন অভিজ্ঞ একজন ব্যাটার যে কিনা অন্যদের মানে ইংল্যান্ডের ওই আক্রমণের মুখে রুখে দাঁড়াবে এবং আরেকটু রান করে অন্তত রিচের বাইরে ম্যাচটাকে নিয়ে যাবে, প্রতিপক্ষের থেকে রিচের বাইরে চলে যাবে। এখন ধরো রানটা চেস করা যায় আর কি, মানে বললাম তো সুতরাং এইখানে একটু ভারতের যে দলের দেখা যাচ্ছে সেখানে হচ্ছে অভিজ্ঞতার অভাব। এখানে এমন একজন ব্যাটসম্যানকে দরকার ছিল যে অন্তত ইংল্যান্ডকে ম্যাচে ফিরতে দিত না, তা সেই কাজটা নীতিশ রেড্ডি হয়তো পারতেন। আমরা দেখলাম শার্দুল ঠাকুরকে নামিয়ে শার্দুল ঠাকুর ব্যর্থ, সে ব্যাটেও ব্যর্থ, বল হাতেও ব্যর্থ। সুতরাং মানে দ্বিতীয় টেস্টে এর থেকে শিক্ষা নিয়ে গৌতম গম্ভীর কি দলে কিছু পরিবর্তন আনবেন? শার্দুল ঠাকুরকে আমি প্রথম বছর যেবার গাব্বায় সেই রেকর্ডটা ভাঙলো, ঋষভ পান্ত দুর্দান্ত খেললেন, সেবারে লাস্ট দিনে ভারত চেস করেছিল 324 শেষ দিনে, হাতে ছিল 10 উইকেট। এবার কাট-টু এবারের বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানেও সিচুয়েশনটা একই রকম। এবারে প্যাট কামিন্স কি করলেন, 5th ডেতেও কিছুটা ব্যাট করলেন, ব্যাট করার পর তিনি প্রথম সেশনে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যাট করে তারপর ইন্ডিয়াকে ব্যাট করতে দিলেন। এবং তারপরে ম্যাচের পর পোস্ট ম্যাচে প্যাট কামিন্স বললেন যে আমরা চেয়েছিলাম ভারত যাতে কোনোভাবে সেই রানটা তুলতে না পারে, কোনো রকম সুযোগ না দিই। এখানেও কি ভারতের স্ট্র্যাটেজি সেটাই হওয়া উচিত ছিল যে 5th ডেতে কিছুটা ব্যাট করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারপরে যাতে ইংল্যান্ড কোনোভাবেই ম্যাচটা না ফিরতে পারে, হয় ড্র হয় নয় আমরা জিতি, মানে আমাদের কাছে যেন হারের কোনো সুযোগ না থাকে, সেটা কি ভারত চেয়েছিল? উচিত ছিল, কিন্তু এই যে বললাম যে অনভিজ্ঞতা একটা ব্যাপার, যে ওই মিডল অর্ডারে ওই বা মিডল বলো লোয়ার মিডল অর্ডার, ওই জায়গায় একটা অভিজ্ঞতার অভাব আছে। ওখানে এমন একজন ব্যাটসম্যানকে পাঠানোর দরকার ছিল যে ভাঙনের মুখে ঢুকে দাঁড়াবে, যেটা করুণ নারায়ণ করতে পারলেন না, যেটা ঋষভ পন্থ আউট হয়ে যাওয়ার পর বা লোকেশ রাহুল আউট হয়ে যাওয়ার পর যে তাসের ঘরের মতো তাদের কাজটা করে দিয়েছিলেন, তাদের কাজটা করে দিয়েছে। কিন্তু তারপরে তো ম্যাচটাকে ধরতে হবে। টেস্ট আমি তোমাকে যেটা আগে বললাম যে টেস্ট ক্রিকেট একটা অনেক বড় সেশনের খেলা, ধরে ধরে খেলতে হবে, মুহূর্তের মধ্যে কিন্তু ভুল হলে ম্যাচ থেকে হারিয়ে যাওয়া। যেমন ইংল্যান্ড তুমি বলেছো ম্যাচে একদমই ছিল না, কিন্তু ইংল্যান্ড ম্যাচে ফিরে এসেছে। অর্থাৎ ওই ইন্ডিয়ার ওই জায়গাটা একটা আমার যেটুকু যা খেলা দেখে মনে হয়েছে যে ওই জায়গাটা একটু অভিজ্ঞতার অভাব আছে। তো এর থেকে একটা শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে গৌতম গম্ভীর এখন পরের টেস্টে, সেকেন্ড টেস্টে যদি ওখানে কিছু পরিবর্তন আনে, যে শার্দুল ঠাকুরের বদলে যদি নীতিশ রেড্ডিকে আনে, সাই সুদর্শন খেলেছে এখনো পর্যন্ত সেরকম আহামরি কিছু দেখাতে পারেনি। তা সুতরাং এই সব জিনিসগুলো ভাবনা চিন্তার ব্যাপার আছে, সেগুলো এখন দ্বিতীয় টেস্টে গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট কি করে সেটাই দেখা। একেবারেই আমাদের আলোচনা আপাতত এই পর্যন্তই, কিন্তু আলোচনা থামলেও ম্যাচ কিন্তু চলছে এবং শেষ দিনের খেলা অত্যন্ত টানটান ম্যাচ। কে বলেছে যে টেস্ট ক্রিকেট উত্তেজনা দেয় না? টেস্ট ক্রিকেট এইরকম শেষ দিনের খেলায় 90 ওভার
যে কেউ জিততে পারে এবং ড্রও হতে পারে। তো সেক্ষেত্রে খেলার দিকে আপনারা চোখ রাখুন, পাশাপাশি চোখ রাখুন আজকাল.in এর ফেসবুক পেজে, সমস্ত আপডেট নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ।